ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে 2025-এ যে এক্সাম হবে সেই এক্সাম অনুযায়ী জীবন বিজ্ঞান থেকে আজকে আমরা প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য এইখান থেকেই শুরু করব এবং এর যে প্রথম ইউনিট অর্থাৎ অধ্যায় নাম্বার 1 জীবনের মূল বৈশিষ্ট্য এই জায়গাগুলো আমরা ডিটেইলসে বুঝবো। এই চ্যাপ্টারটি খুবই সহজ, কিন্তু তোমাকে বুঝতে হবে, কারণ এই যে বেসিক কনসেপ্ট তুমি না যদি মনে রাখতে পারো তাহলে পরবর্তীকালে অ্যাডভান্স জিনিসগুলো তুমি বুঝতে পারবে না। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো। ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ঘোষণা, আমাদের জিএনএম এএনএম 2025-এর জন্য নতুন একটি ব্যাচ শুরু হয়েছে। 150 টাকা করে মান্থলি আসবে, সব থেকে কম খরচে আমরা পড়াচ্ছি। 4 মাসের বেতন আমরা একসঙ্গে নেব 599 টাকা। এই ক্লাসগুলো এক্সামের আগে পর্যন্ত হবে। যারা জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। সমস্ত সাবজেক্টের সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট ক্লাস সঙ্গে সাজেশন এমসিকিউ সমস্ত কিছুটাই পাবে এবং প্রত্যেকটি ক্লাস লাইভ হবে। লাইভ ক্লাস যদি কোনো কারণে মিস করো সেগুলো রেকর্ডিং থেকে যাবে, তুমি যখন খুশি তোমার ইচ্ছা তুমি দেখতে পারো এবং যতবার খুশি দেখতে পারো। লার্ন মাইল অ্যাপ, এই অ্যাপেই আমাদের ক্লাস হবে। তো আমি বিস্তারিত আলোচনা করে দিলাম। আজকে আমরা যেহেতু ডেমো ক্লাস 1 জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারের প্রথম ইউনিট জীবনের প্রধান ও মূল বৈশিষ্ট্য, জীবনের প্রধান মূল বৈশিষ্ট্য এটা নিয়ে আমরা আলোচনা করব। জীবনের মূল বৈশিষ্ট্য, অ্যাকচুয়ালি জীবনের প্রধান বলতে প্রধান মূল বৈশিষ্ট্য একই ব্যাপার। তাহলে আমরা প্রথমে একটু কনসেপ্ট বুঝি। জীবনের মূল বৈশিষ্ট্য এটা জানতে হলে আমাদের জীবন কি সেটা আমাদের জানতে হবে। দেখো, আমি বেঁচে আছি, তুমি বেঁচে আছো, এইভাবে কিন্তু সবাই কিন্তু বেঁচে আছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যাদের বৃদ্ধি হচ্ছে, যাদের প্রজনন হচ্ছে, যাদের পরিব্যাপ্তি হচ্ছে, বিবর্তন হচ্ছে এবং প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলবো। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে হেঁটে চলে বেড়াচ্ছে, চলন গমন হচ্ছে, শ্বাস নিচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, এদেরকেই আমরা জীবন বলবো। অর্থাৎ এদের জীবন আছে, জীবিত জীব এটা আমরা বলতে পারি। এবারে জীবনের পাশাপাশি আমরা জড় বস্তুটাকেও জানবো, কারণ যাদের প্রাণ নেই, গাছপালা, এদের কিন্তু গাছের কিন্তু জীবন আছে, এরা নড়াচড়া করে না, ঠিক আছে, কিন্তু চেয়ার টেবিল এই যে কাঠ পাথর পড়ে আছে এরা কিন্তু জড়, এদের কিন্তু জীবন নেই, কারণ এদের যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম জীবনের ক্ষেত্রে থাকা উচিত সেগুলো কিন্তু নেই। তাহলে আমরা জানবো জীবনের কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকা উচিত। নাম্বার 1, জীবন থাকতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, নাম্বার 1 দেখো, প্রজননে সক্ষম হতে হবে। প্রজননে সক্ষম হতে হবে মানে আমি বলতে চাইছি প্রত্যেক জীব অপত্য জীব সৃষ্টি করে বংশ বিস্তার করবে এবং অস্তিত্ব বজায় রাখবে। এই প্রজনন ক্ষমতা যাদের আছে তারাই হচ্ছে সজীব, অর্থাৎ বেঁচে আছে, তাদের আমরা কি বলবো, জীবন আছে, এই কথাটাই আমরা বলতে পারি। তারপরে দেখো বিপাক, অর্থাৎ যাদের বিপাক হয়। অ্যাকচুয়ালি বিপাক বলতে আমি এখানে উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক নিয়ে একটু আলোচনা করে দেব, কারণ এইগুলো জানার প্রয়োজন রয়েছে। এখান থেকে কোশ্চেন দেয় উপচিতি এবং অপচিতি বিপাক। মনে রাখবে, উপচিতি বিপাক যে বিপাকে জীবদের ক্ষেত্রে শুষ্ক ওজন বৃদ্ধি পায় এবং গঠনমূলক বিপাক হয় তাকে আমরা বলবো উপচিতি বিপাক। জীবেদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় অর্থাৎ গঠনমূলক বিপাককেই আমরা উপচিতি বিপাক বলবো। উপচিতি বিপাকের উদাহরণ থেকে কোশ্চেন দেয় সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ কিন্তু এক প্রকারের উপচিতি বিপাক। পাশাপাশি মনে রাখবে পুষ্টি, এটাও কিন্তু একটি উপচিতি বিপাক। অপচিতি বিপাক তাহলে কি, জীবেদের শুষ্ক ওজন যখন হ্রাস পাবে বা কমবে তাকে আমরা বলবো
অপচিতি বিপাক, অর্থাৎ যে বিপাক ধ্বংসাত্মক কাজ করবে অর্থাৎ ধ্বংসাত্মক বিপাক করবে তাকে আমরা বলবো অপচিতি বিপাক। পাশাপাশি উদাহরণ মনে রাখবে শ্বসন এবং রেচন, এটা হচ্ছে অপচিতি বিপাক। একটু ডিটেলস তোমাদের আমি আলোচনা করে যাচ্ছি, কারণ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের পড়তে হবে। আর তোমরা প্রত্যেকেই জানো জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে জীবন বিজ্ঞান থেকে 50 নাম্বারের কোশ্চেন হয়। এই 50-এর মধ্যে 30টি এমসিকিউ ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের এমসিকিউ, বাকি 10টি কোশ্চেন ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নাম্বারের এমসিকিউ হয়ে থাকে। খুব সহজেই 50-এর 50 নাম্বার তোলা যায়। একটু বাড়িয়ে না বলে আমি যদি সঠিক করে বলি, মিনিমাম 45 নাম্বার অনায়াসেই তোলা যায়। কারণ প্রত্যেক বছর আমার কাছে যে স্টুডেন্টরা ব্যাচে পড়ে স্যার বলে স্যার আমার 40 প্লাস 45 নাম্বার আমি এমনিতেই পাবো স্যার, এর থেকে বেশিও হতে পারে। পাবি যদি তুমি কনসেপ্ট অনুযায়ী ডিটেলস বোঝো। বছরের প্রথম থেকে যারা প্রস্তুতি নিচ্ছ, যেভাবে পড়াচ্ছি তোমরা মন দিয়ে পড়ো, আশা করি একটা ভালো স্কোর তোমরা করতে পারবে। তাহলে আমরা বিপাক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা উদ্দীপনায় যে সাড়া দেওয়ার ক্ষমতা জীবের রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তুমি প্রত্যেকেই বলবে স্যার উত্তেজিতা মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি কোন উত্তেজনার পরিপ্রেক্ষিতে সাড়া দেওয়া। মানে মনে করো আমি তোমাকে ঠেলে দিলাম, তুমি সরে গেলে এবং আমি তোমাকে একটা চড় মারলাম, তুমি ঘুরে পড়লে, কি হচ্ছে? উত্তেজনায় সাড়া দেওয়া হচ্ছে। বা আমি তোমাকে যদি বলি তোমার হাতে একটা পিন ফুটিয়ে দিলাম, তুমি হাতটা সরিয়ে নিলে, এটা কিন্তু উত্তেজনায় সাড়া দেওয়া। এই উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা কিন্তু জীবের রয়েছে, অর্থাৎ যাদের জীবন রয়েছে তাদের রয়েছে। এরপরে প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রোটোপ্লাজমে বলতে অ্যাকচুয়ালি আমি এখানে বোঝাতে চাইছি এককোষী এবং বহুকোষী যে সমস্ত জীব রয়েছে, এই জীবের প্রোটোপ্লাজমীয় ভৌত ভিত্তির যে সমন্বয় যেগুলো কোষের হয়, এই ক্ষমতা থাকলে আমরা তাদের বলবো জীবন, অর্থাৎ এদের দেহে জীবন আছে, এটা আমি বলতে পারি। এরপরে দেখো বৃদ্ধি, অর্থাৎ যাদের বৃদ্ধি ঘটে, যাদের বৃদ্ধি ঘটে। দেখো আমি ছোট ছিলাম পরপর বড় হয়েছি, ঠিক তুমিও ছোট ছিলে বড় হয়েছে। একটা বাচ্চা শিশু ছোট থেকে বড় হচ্ছে, মানে আমি এখানে কি বলতে চাইছি, যাদের বৃদ্ধি ঘটছে তাদের জীবন রয়েছে, চলন এবং গমন করতে পারে। চলন এবং গমন, চলন মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বা এক জায়গায় স্থির থেকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে সঞ্চালন সেটা হচ্ছে চলন। গমন মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাই হচ্ছে গমন। চলন কিন্তু উদ্ভিদরা করতে পারে, গমন কিন্তু প্রাণীরা করতে পারে। এই ছোট ছোট বৈশিষ্ট্য যাদের রয়েছে তাদের আমরা বলবো জীবিত জীব বা জীবন রয়েছে, এইটুকু আমরা বলতে পারি। তারপরে দেখো জীবন চক্র। জীবন চক্র মানে জন্ম মৃত্যু দুটোই থাকবে। যাদের জন্ম হবে এবং দেখো জন্ম, তারপরে প্রথমে কি হয় শৈশবকাল, কৈশোরকাল, এইভাবে প্রাপ্তবয়স্ক কাল, তারপর হচ্ছে বার্ধক্যকাল, এইভাবে জীবন চক্রটা আমাদের চলে না। এই জীবন চক্র যদি থাকে আমি বলতে পারি তাদের মধ্যে জীবন রয়েছে। এগুলো গেল সাধারণ বৈশিষ্ট্য। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে ক্লাস 9-10 যে সিলেবাস সেখানে কিন্তু এই তথ্যগুলো দেওয়া আছে। কিন্তু যখন তোমরা এর ওপরের দিকে যাবে, মানে ক্লাস 11-12 যখন পড়াশোনা করবে, এই বৈশিষ্ট্যগুলোকে ভুল বলা হয়েছে। সমস্ত বৈশিষ্ট্য নয়, কিছু কিছু বৈশিষ্ট্য। যেমন এখানে দেখো বৃদ্ধি, আমি যদি বলি বালিস্তূপে পরপর বালি পড়ে তার উচ্চতা বৃদ্ধি হচ্ছে, তাহলে তুমি একে কি বলবে? জীবন আছে এই কথা বলতে পারবে না? বলতে পারবে না। এই ছোট ছোট বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু এগুলো কি ব্যতিক্রম বা এগুলোর কি করা হচ্ছে, এইগুলোকে যখন আমরা উঁচু পর্যায়ে পড়ছি এইগুলোকে আমরা ভুল বলে প্রমাণিত করছি এবং সঠিক লজিক দিয়ে বোঝাচ্ছি। এইগুলো জানার দরকার নেই, যারা জেন পাস ইউজির পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এগুলো জানার প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে ছোট ছোট আমি লাইনগুলো বললাম, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য থেকে কোশ্চেন দিতে পারে। কিভাবে কোশ্চেন দেবে? আমি যদি তোমাদের বলি যে কোশ্চেন ঠিক এইভাবেই দেবে। আমি এমসিকিউ আকারে প্রচুর কোশ্চেন আমি নিয়েছি এই চ্যাপ্টার থেকে, বোঝাচ্ছি। দেখো এই চ্যাপ্টার থেকে প্রচুর এমসিকিউ হয়, এই এমসিকিউ আকারেও আমি কিন্তু কিছু কিছু কোশ্চেন আলোচনা করে যাব। কারণ শুধু চ্যাপ্টারের কনসেপ্ট জানলে হবে না,
তার পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করেও রাখতে হবে। কারণ কোশ্চেন, এই দেখো একটা কোশ্চেন আমি দিয়েছি 9 দিয়ে, 9 দিয়ে কোশ্চেন মানে ঘুরিয়ে দেওয়া কোশ্চেন, সহজ কোশ্চেনকে কঠিন করা, এই টাইপের কোশ্চেন কিন্তু দেয়। আমি এই মুহূর্তে এমসিকিউ নিয়ে হাজির হচ্ছি না, এমসিকিউ নিয়ে আলোচনা হবে। তার আগে আমি একটু কনসেপ্ট বুঝিয়ে দিই, তোমরা নিজেরাই এই সকল এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা জীবন এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম, এবং জীব এবং জড়র মধ্যে একটা বৈশিষ্ট্য বললাম। সেখানে আমি জীব এবং জড়র মধ্যে একটা পার্থক্যও খুঁজে পেয়েছি, সেটাও আমি তোমাদের বলছি। জীব এবং জড়র মধ্যে যদি তোমাদের পার্থক্য বলতে হয়, যে কোনো ছেলে বা যে কোনো মেয়ে বলে দেবে যে জীব এবং জড়র মধ্যে পার্থক্য কি। স্যার, জীব মানে উত্তেজনায় সাড়া দেবে, জড় মানে উত্তেজনায় সাড়া দেবে না। স্যার, জীবের বৃদ্ধি ঘটবে, জড়র বৃদ্ধি ঘটবে না। জীবের বিপাকক্রিয়া সম্পূর্ণ হবে, এদের জীবদের বিপাকক্রিয়া সম্পূর্ণ হবে, জড়দের ক্ষেত্রে কিন্তু বিপাকক্রিয়া সম্পূর্ণ হবে না। স্যার, জীবেদের জীবনচক্র রয়েছে, জড়দের জীবনচক্র নেই। এগুলো সাধারণ বৈশিষ্ট্য, এদের ব্যতিক্রমী আছে। এক্ষুনি লজিক ধরলে যখন আমি উঁচু লেভেলের পড়াবো তখন কিন্তু আমি এখান থেকে বিভিন্ন ব্যতিক্রমী জানাতে পারি, কিন্তু তোমাদের সিলেবাসে এইগুলোই আছে, তোমাদের এইগুলোই পড়তে হবে। 90% স্টুডেন্ট জানে না কোন সিলেবাসটা পড়লে তোমাদের সহজেই এই জায়গাগুলো কভার করা যায়। মূলত যেটা সত্যি কথা, 30টি অধ্যায় অর্থাৎ 30টি ইউনিট আছে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। এই 30টি ইউনিট যদি তুমি পড়ো, এই 30টি ইউনিট মানে 30টি অধ্যায় যদি তুমি ঠিকঠাক করে পড়ে নাও, আরামসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 45+ স্কোর করতে পারবে জীবন বিজ্ঞান থেকে আরামসে। কিন্তু এই জায়গাগুলো অনেকেই বোঝে না, শুধুমাত্র তাড়াহুড়ো করে শুধু এমসিকিউ কোশ্চেন আলোচনা করলে ওইগুলোতে যদি তোমরা পড়ো, ওখান থেকে যে বিল্ড আপটা তোমার হবে, কনসেপ্ট বুঝলে বিল্ড আপটা একটু বেশি হবে। সেই জন্য আমি সেইভাবেই পড়ানোর চেষ্টা করছি, যেহেতু আমার ব্যাচের স্টুডেন্ট তোমরা। এখন আমরা আলোচনা করব জীবনের যে উৎপত্তি, জীবনের উৎপত্তি এটা নিয়ে। জীবনের উৎপত্তি সম্পর্কে 1920 সালে ওপারিন ইনি বলেছিলেন যে পৃথিবীতে প্রথমে সরল যৌগের উৎপত্তি হয়েছে, সেখান থেকে ধীরে ধীরে জটিল যৌগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সরল যৌগ থেকে পরপর জটিল যৌগের উৎপত্তি হয়েছে। এছাড়াও এখানে তিনি ডিটেলসেও বলেছিলেন সম্ভবত 500 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল, যখন জ্বলন্ত আগ্নেয়গিরি বা আগ্নেয় টুকরো ছিল ওটা, সেখান থেকে পরপরে ঠান্ডা হয়ে বিভিন্ন মৌল যেমন হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এগুলোর উৎপত্তি হয়েছে। সেই সময় 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ছিল, সেখান থেকে উষ্ণতা কমতে কমতে অর্থাৎ পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে হতে একটা জলরাশি অর্থাৎ সমুদ্রের জলরাশি সৃষ্টি হয়েছিল। এই জলরাশি থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি। এখান থেকে এমসিকিউ কোশ্চেন দেয় যে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল কোথায়? স্যার, সমুদ্রে। সমুদ্রের কোথায়? সমুদ্রের উত্তপ্ত জলে। সমুদ্রের উত্তপ্ত জলে প্রাণের উদ্ভব হয়েছিল। এখান থেকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দেয়। এরপরে জীবন সৃষ্টির যে আদি যৌগ সেগুলো নিয়েও আমাদের আলোচনা করতে হবে। জীবন সৃষ্টির যে আদি যৌগগুলো অর্থাৎ জৈব যৌগগুলো ঘনীভবন এবং পলিমারাইজেশনের ফলে বিভিন্ন বিক্রিয়ায় জটিল যৌগ উৎপন্ন হয়েছে, অর্থাৎ সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, খাতায় নোট করবে। এই অ্যাসিডগুলো কি হয়েছে? পরপর
তৈরি হয়েছে। এখানে আরো একটা জায়গা ইম্পর্টেন্ট, নিউক্লিক অ্যাসিডটাও লিখে রাখবে, এই জায়গা থেকে কোশ্চেন বেশি দেয়, কারণ নিউক্লিক অ্যাসিড নিয়েই কিন্তু এমসিকিউতে বেশি আসে। নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, এটা একটু লিখে রাখ। তাহলে জীবন সৃষ্টির যে আদি যৌগগুলো আমি বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং লাস্টে বললাম নিউক্লিক অ্যাসিড, এইগুলো মনে রাখতে হবে। তারপরে প্রোটোসেলের উৎপত্তি হয়েছে। স্যার প্রোটোসেলটা কি, কিভাবে কি উৎপত্তি হয়েছে? দেখো ওপারিন ওই সময় মানে বলছিলেন তার বক্তব্যে যে কোয়াসার্ভেট, এখানে কোয়াসার্ভেট বলতে গরম তরল যে স্যুপ সেগুলো প্রোটিন থেকে আলাদা হয়েছে। মানে আমি বলতে চাইছি আদিম পৃথিবীতে সমুদ্র জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন পর্যাপ্ত পরিমাণে ছিল, সেখান থেকে গরম তরল স্যুপ থেকে আলাদা হয়েছে কলয়েড জাতীয় পদার্থ। এই কলয়েড জাতীয় পদার্থকে কোয়াসার্ভেট বলে। অনেকে এই কোয়াসার্ভেট নিয়েই কিন্তু বিষয়টা বুঝতে পারে না যে কোয়াসার্ভেট কি, আপনি বলে দিলেন কোয়াসার্ভেটটা কি, আমরা তো জানি না। তাহলে ওপারিন কি বলছেন? ওপারিন বলছেন আদিম পৃথিবীতে সমুদ্র জলের অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন এগুলো ছিল, পরবর্তীকালে প্রোটিনগুলো গরম তরল স্যুপের মাধ্যমে আলাদা হচ্ছে এবং কলয়েড জাতীয় পদার্থ গঠন করেছে। এই কলয়েড জাতীয় পদার্থকে আমরা বলি কোয়াসার্ভেট। কোয়াসার্ভেট, এই কথাটা কিন্তু মনে রাখবে। একটু পরে আমি যখন এমসিকিউ আলোচনা করব এখান থেকেই দেখবে কোশ্চেন আসছে। এরপরে দেখো জীবনের নানান আদি ব্যবস্থা পরপর তৈরি হয়েছে। স্যার আদি ব্যবস্থা কিভাবে কি তৈরি হয়েছে? প্রথমে আদি কোষ অর্থাৎ নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক কোষের উৎপত্তি হয়েছে। তাহলে কি বললাম? সর্বপ্রথম প্রোক্যারিওটিক কোষের উৎপত্তি হয়েছে। আর প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসবিহীন, তোমরা জানো। তাহলে ক্যারিওটিক কোষের উৎপত্তি হয়েছে সর্বপ্রথম। এই প্রোক্যারিওটিক কোষগুলো কাদের? মূলত তোমরা জানো, কম বেশি জানো যে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এদের দেহে প্রোক্যারিওটিক কোষ থাকে, অর্থাৎ নিউক্লিয়াসবিহীন কোষ থাকে। পরবর্তীকালে ইউক্যারিওটিক কোষ মানে যেটাকে আমরা বলি আদর্শ কোষ সেটা সৃষ্টি হয়েছে। আদর্শ কোষ পরবর্তীকালে সৃষ্টি হয়েছে, অর্থাৎ আদর্শ কোষ মানেই এখানে নিউক্লিয়াস রয়েছে, পরপর কিন্তু সৃষ্টি হয়েছে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। লিখে রাখতে পারো ক্যারিওটিক কোষ। পরবর্তীকালে ইউক্যারিওটিক কোষের উৎপত্তি হয়েছে। এইভাবে পরপর কিন্তু আমাদের জীবনের উৎপত্তি হয়েছে। দেখো এগুলো বেসিক জিনিস, আমি কেন বলে যাচ্ছি, কারণ এই ছোট ছোট জিনিস তোমাদের মনে রাখতে হবে। যেহেতু জীবন বিজ্ঞান পড়ছো, জীবন কিভাবে উৎপত্তি হলো কি ব্যাপার যদি না জেনে থাকো তাহলে পরবর্তীকালে আর কি পড়বে, এই জন্য আমি এগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। এবারে আমরা জীব বৈচিত্র্য নিয়ে আলোচনা করব। স্যার জীব বৈচিত্র্য কি? দেখো জীব বৈচিত্র্য হচ্ছে বিভিন্ন প্রকারের বাস্তুতন্ত্র এবং পরিবেশের যে বাসস্থান এবং তাদের জীবের মধ্যে যে বৈচিত্র্য সেটাই হচ্ছে জীব বৈচিত্র্য। মানে আমি তোমাদের বলতে চাইছি বিভিন্ন প্রকারের প্রাণী, জীব এরা যে রয়েছে তাদের মধ্যে যে জীবের যে প্রজাতি বা এদের মধ্যে যে বৈচিত্র্যতা তাকেই আমরা বলবো জীব বৈচিত্র্য। এই জীব বৈচিত্র্য নিয়ে আমরা পরবর্তীকালে একটি কনসেপ্ট আলোচনা করব এবং একটি ইউনিট নিয়ে আলোচনা করব, অর্থাৎ অধ্যায় ডিটেলসে আলোচনা করব। এখন জাস্ট একটু কনসেপ্ট নিয়ে রাখ। জীব বৈচিত্র্যে আমরা জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তার মধ্যে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য এইগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তাহলে অনেকে বলবে স্যার যেহেতু আপনি বলে যাচ্ছেন জীব বৈচিত্র্য একটু বলে দিন না, তাহলে আমাদের ভালো হয়। আচ্ছা ঠিক আছে, জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে জীবের বিভিন্ন বৈচিত্র্য। এই জীবের বৈচিত্র্যে আমরা নাম্বার 1 যেটা পাবো সেটা হচ্ছে জিনগত বৈচিত্র্য বা জিনগত বৈচিত্র্য। তাহলে একই জীবকোষের মধ্যে বিভিন্ন জীবের জিনের যে ক্রোমোজোমের পরিবর্তনের
প্রকরণ সৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু জিন আলাদা, আমার তোমার সবার কিন্তু জিন আলাদা। এই যে জিনের আলাদা বা বিভিন্নতা সেটাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। তারপরে দেখো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য, স্যার প্রজাতিগত বৈচিত্র্য কি? কোন নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতির সংখ্যা এবং তাদের মধ্যে যে বৈচিত্র্যতা, মানে বিভিন্ন আলাদা আলাদা, দেখো মানুষ আলাদা, গরু তাদের একটা আলাদা প্রজাতি, এইভাবে যে প্রজাতির ভাগ হয়েছে সেগুলো হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। আবার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, মানে কিছু প্রাণী যারা জলে রয়েছে, কিছু প্রাণী যারা স্থলে রয়েছে, তাহলে এদের যে বৈচিত্র্য সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের বিভিন্ন পার্ট রয়েছে। নাম্বার 1 আলফা বৈচিত্র্য, নাম্বার 2 বিটা বৈচিত্র্য, নাম্বার 3 গামা বৈচিত্র্য। স্যার আলফা বৈচিত্র্য কি, বিটা বৈচিত্র্য কি, গামা বৈচিত্র্য কি আপনি একটু বলে দিন। আলফা বৈচিত্র্য মানে কোনো একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলে অর্থাৎ উপস্থিত বিভিন্ন প্রকারের যে জীবের বৈচিত্র্য, অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চলে সেই অঞ্চলটা ক্ষুদ্র অঞ্চল, এই কথাটা কিন্তু উল্লেখ আছে। কোন একটি নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চলে উপস্থিত বিভিন্ন প্রকারের জীবের যে বৈচিত্র্য তাকে আমরা বলবো আলফা বৈচিত্র্য। অ্যাকচুয়ালি আলফা বৈচিত্র্য এখানে প্রজাতিগত প্রাচুর্যের ফলে, অর্থাৎ প্রজাতির প্রাচুর্যে এটা কিন্তু সৃষ্টি হচ্ছে। তারপরে দেখো বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে একটি ভৌগোলিক সীমানার মধ্যে থাকা দুটি বাসস্থানের উপস্থিত প্রজাতির প্রাচুর্য। একটি ভৌগোলিক অঞ্চলে দুটো বাসস্থানের মধ্যে যে বৈচিত্র্য সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য। আর গামা বৈচিত্র্য হচ্ছে একটি বৃহৎ আকার সীমানার মধ্যে বহু অঞ্চলে উপস্থিত বৈচিত্র্য হচ্ছে গামা বৈচিত্র্য। এই জিনিসটা আমরা এই যে জীব বৈচিত্র্য না, এটা একটা ইউনিট, একটা অধ্যায়, এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে একটা জীব বৈচিত্র্য নিয়ে ডিটেলসে ক্লাস করতে। আমরা জাস্ট যেহেতু প্রথম ক্লাস আমরা করছি জীবন ও তার বৈচিত্র্য, এই চ্যাপ্টারের একদম প্রথম অধ্যায় জীবন, মানে জীবনের মূল যে বৈশিষ্ট্য সেগুলো নিয়ে বেসিক জিনিস আমরা একটু কভার করব। এবারে এই বেসিক জিনিস কমপ্লিট করতে গিয়ে আমরা বিভিন্ন প্রকারের আমাদের যে শাখা, বিজ্ঞানের যে বিভিন্ন শাখা রয়েছে এই জায়গাগুলোও কিন্তু জানবো, কারণ এই জায়গা থেকে কোশ্চেন দেয়। জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, প্রচুর শাখা রয়েছে, প্রায় 100+ শাখা রয়েছে, কিন্তু স্যার এত শাখা তো মনে রাখা সম্ভব নয়। আপনি একটা কিছু করে দিন যাতে আমাদের সমস্ত কিছু মনে না থাকলেও কিছু কিছু জায়গা থেকে আমরা কমন পাই, বা যে সমস্ত জায়গা আমাদের জানার দরকার বলে দিন, অবশ্যই বলে দেব। দেখো বিভিন্ন জীববিজ্ঞানের যে শাখা, বিভিন্ন শাখা রয়েছে, যেমন প্রাণীবিদ্যা, রূপবিদ্যা, অ্যানাটমি, হিস্টোলজি, কোষবিদ্যা, অ্যাকারোলজি, তারপর হচ্ছে অ্যাক্টিনোবায়োলজি, অ্যারোবায়োলজি, এইগুলো রয়েছে। এখান থেকে বাছাই করে আমি কিছু, যেমন কোষবিদ্যা, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় কোষ এবং তাদের অর্গানেল গুলির অধ্যয়ন করা হয় তাকে আমরা কোষবিদ্যা বলে থাকি। 2-1টা আমি কিন্তু বলে দিচ্ছি, এখান থেকে তোমরা মনে রাখতে পারো। ব্যাকটেরিয়ার অধ্যয়নকে আমরা ব্যাকটেরিওলজি বলি, ব্যাকটেরিয়ার অধ্যয়নকে ব্যাকটেরিওলজি বলি। বায়োটেকনোলজি কাকে বলি? সূক্ষ্ম রাসায়নিক পদার্থ যেমন ওষুধ, ভ্যাকসিন ইত্যাদি নিয়ে আলোচনাকে আমরা কি বলি? বায়োটেকনোলজি। কার্ডিওলজি হৃদয় সম্পর্কে অধ্যয়ন, অর্থাৎ হৃদয় সম্পর্কে পড়াশোনাকে কার্ডিওলজি। জীব এবং পরিবেশের মধ্যে অধ্যয়নকে আমরা বলি ইকোলজি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কীটতত্ত্ব, পোকামাকড় নিয়ে অধ্যয়নকে কীটতত্ত্ব বলে। জেনেটিক্স, বংশগত এবং তাদের যে তারতম্য এটা নিয়ে অধ্যয়নকে জেনেটিক্স বলে।
হেপাটোলজি, লিভার সম্পর্কে অধ্যয়নকে হেপাটোলজি। এই জায়গা থেকে কোশ্চেন দেয়, আমি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব যখন, তোমরা নিজেরাই অ্যান্সার করবে। তারপরে দেখো হর্টিকালচার, ফুল ও ফল গাছের অধ্যয়নকে হর্টিকালচার বলবো। নেফ্রোলজি, কিডনি অধ্যয়নকে নেফ্রোলজি বলবো। নিউরোলজি, স্নায়ুতন্ত্রের অধ্যয়নকে নিউরোলজি বলবো। অস্টিওলজি, হাড়ের অধ্যয়নকে অস্টিওলজি বলবো। পোমোলজি, ফল সম্পর্কে অধ্যয়নকে পোমোলজি বলবো। টেরিটোলজি, ভ্রূণের ত্রুটির অধ্যয়নকে টেরিটোলজি বলবো। ভাইরোলজি, ভাইরাস সম্পর্কে অধ্যয়নকে। বায়োফিজিক্স, জীবন্ত প্রাণীর শারীরিক দিকগুলোর অধ্যয়নকে বায়োফিজিক্স বলবো। তারপরে দেখো সার্কোলজি, পেশির অধ্যয়নকে সার্কোলজি বলবো। মূলত এই কয়েকটা মোটামুটি তুমি মনে রাখতে পারো। এমসিকিউ কোশ্চেন যখন আলোচনা করবো এগুলো আরো কভার হয়ে যাবে, এমনিতেই প্র্যাকটিস হয়ে যাবে। দেখো আমি কিছু এমসিকিউ নিয়েছি এখান থেকে মূলত কোশ্চেন পরীক্ষায় আসে দু একটা, কিন্তু বেসিক জিনিস তো এই জন্য আমি তোমাদের ডিটেলসে বলে এলাম। দেখো প্রথম কোশ্চেন, প্রতিটি সজীব বস্তুর, দেখো আমি বৈশিষ্ট্যগুলো বলেছি, এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে প্রতিটি সজীব বস্তুর কি থাকে, অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য থেকেই কোশ্চেন দিয়েছে। প্রতিটি সজীব বস্তুর মস্তিষ্ক থাকে, বিশেষ শ্বাসঙ্গ থাকে, উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা থাকে, সৌরশক্তি আবদ্ধকরণ ক্ষমতা থাকে। আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সজীব বস্তু মানে তাদের উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা থাকবে। তাহলে রাইট অ্যান্সার, উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতা থাকবে প্রতিটি সজীব বস্তু। পরবর্তী কোশ্চেন, কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? এই নয় দিয়ে কোশ্চেন এবছর যা 2024 এক্সাম দিয়েছো তোমরা কিন্তু দেখেছো প্রচুর নয় দিয়ে কোশ্চেন দেয় পরীক্ষা, আমি বলেছিলাম এবং দিয়েওছে। কোনটি জীবনের বৈশিষ্ট্য নয়? একদম স্বাভাবিক কোশ্চেন। দেখো অভিযোজন আছে, উত্তেজিতা আছে, ক্ষয় আছে, প্রজনন রয়েছে। অভিযোজন, উত্তেজিতা, প্রজনন এগুলো কিন্তু জীবনের বৈশিষ্ট্য, কিন্তু ক্ষয় এটা তো জীবনের বৈশিষ্ট্য নয়। তাহলে আমরা অপশন সি অ্যান্সার করতে পারি। তারপরের কোশ্চেন, সজীব বস্তুর বৈশিষ্ট্য নয়, এই চারটে অপশনের মধ্যে সজীব বস্তুর বৈশিষ্ট্য নয় কোনটি? সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে, কমেন্ট সেকশনে অবশ্যই অ্যান্সার করো। কি বলছে? সজীব বস্তুর বৈশিষ্ট্য নয়। বহিঃসংযোজন, দেখো রেচন থাকবে, জনন থাকবে, অভিযোজন থাকবে, একটু আগেই বললাম। সজীব বস্তুর বৈশিষ্ট্য নয় বহিঃসংযোজন, এটা কিন্তু সঠিক নয়। তাহলে এই অপশনটা দাগ করব। পরবর্তী কোশ্চেন, প্রতিটি জীবের দেহে এক বা একাধিক কোষ, কলা, অঙ্গ দ্বারা গঠিত। প্রতিটি জীবের দেহে এক বা একাধিক কি দ্বারা গঠিত? সবাই জানো প্রতিটি জীব দেহ বিভিন্ন কোষ দ্বারা গঠিত হয়েছে, তাহলে কোষ দ্বারা গঠিত। প্রতিটি জীবের দেহ এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। এবারে অনেকে বলবে স্যার এক কথাটা কেন আছে? আরে বাবু, এককোষী প্রাণীও রয়েছে, এককোষী জীবও রয়েছে, সেই জন্য বলছি যে প্রতিটি জীবের দেহে এক বা একাধিক কোষ দ্বারা গঠিত হয়েছে। তারপরে কোশ্চেন, প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি রূপে অভিহিত করেন কে? খুব ভালো কোশ্চেন। প্রোটোপ্লাজমকে আমি যখন প্রোটোপ্লাজমীয় সংগঠন ওখানে আমি একটা পয়েন্ট আউট করার চেষ্টা করেছিলাম যে প্রোটোপ্লাজমীয় সংগঠনের পাশাপাশি মনে রাখবে প্রোটোপ্লাজমীয় জীবনের ভৌতবিদ্যি রূপে অভিহিত করেছেন হাক্সলে। এই অংশটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, জীবের দেহ সংগঠনের অন্তর্গত নয়, এই চারটে অপশনের মধ্যে কোনটি? নয় দিয়ে কোশ্চেন, জীবের দেহ সংগঠনের অন্তর্গত নয় কোনটি? কলাতন্ত্র, পেশিতন্ত্র, জননতন্ত্র সবগুলোই কিন্তু জীবের সংগঠনের অর্থাৎ দেহ সংগঠনের অন্তর্গত, কিন্তু বাস্তুতন্ত্র নয়। তাহলে অপশন ডি এখানে ভুল অপশন, যেহেতু নয় দিয়ে কোশ্চেন, এটাই হবে রাইট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, প্রাণী পুষ্টির পর্যায় নয়। আমরা প্রথমে কি করি? খাদ্য গ্রহণ করি, গৃহীত খাদ্য পাচন, পাচিত খাদ্য শোষণ, শোষিত খাদ্য অপাচ্য অংশে বহিষ্কার, এইভাবে হয়। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে প্রাণী পুষ্টির পর্যায় নয় কোনটি? আবারও নয় দিয়ে কোশ্চেন। অ্যাকচুয়ালি সহজ চ্যাপ্টার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই নয় দিয়েই কোশ্চেন দেয় যাতে তোমরা ভুল করো। তাহলে প্রাণী পুষ্টির পর্যায় নয় কোনটি?
খাদ্য সংশ্লেষ বলে একটা অপশন দেখো তোমরা দেখতে পাচ্ছ। খাদ্য পরিপাক, আত্তীকরণ, বহিষ্করণ হয়, খাদ্য সংশ্লেষ এটা কিন্তু হয় না। তাহলে রাইট অ্যান্সার অপশন সি, যেহেতু 9 দিয়ে কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, জীবকোষের অভ্যন্তরে অবিরত সংঘটিত রাসায়নিক বিক্রিয়াকে একত্রে কি বলা হয়? জীবকোষের অভ্যন্তরে অবিরত সংঘটিত রাসায়নিক বিক্রিয়াকে আমরা বিপাক বলি, এবং বিপাকে আলোচনা করেছিলাম উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক নিয়ে, সেখানে কিন্তু ডিটেলস বলেছিলাম। তাহলে জীবকোষের অভ্যন্তরে অনবরত বা অবিরত সংঘটিত রাসায়নিক যে বিক্রিয়া সেটাকে আমরা বিপাক বলে থাকি, সেখানে আমরা উপচিতি এবং অপচিতি বিপাক জেনেছিলাম। পরবর্তী কোশ্চেন দেখো, জীবের শুষ্ক ওজন বৃদ্ধি করে, দেখো উপচিতি বিপাকের কথাই বলছে এখানে, শুষ্ক ওজন বৃদ্ধি করে, যেখানে আমি উদাহরণ দিয়েছিলাম সালোক সংশ্লেষ, পুষ্টি, উপচিতি বিপাকের উদাহরণ। আমি তোমাদের একটু আগেই বললাম যে কনসেপ্ট বুঝে নাও, এমসিকিউ কোশ্চেন অ্যান্সার অনায়াসেই করতে পারবে, তোমরা প্রত্যেকেই অ্যান্সার করতে পারছো, উপচিতি বিপাক বলা হয়। এরপরের কোশ্চেন, ক্রেবস চক্র এক প্রকারের উপচিতি, অপচিতি নাকি সমচিতি? এই কোশ্চেনটা ডাউট কোশ্চেন, 90% স্টুডেন্ট ভুল করে। ক্রেবস চক্র, যেহেতু এখানে আমরা ক্রেবস চক্রে উপচিতি অপচিতি এই কথাটা পাচ্ছি, অনেকেই অপচিতি বিপাক বলে কিন্তু চলে যাবে। অ্যাকচুয়ালি ক্রেবস চক্র সমচিতি বিপাক, এই জায়গাটা মনে রাখতে হবে। ছোট ছোট কিছু কিছু জায়গা অ্যাডভান্স টাইপ আমি তোমাদের মনে রাখতে বলছি, সেগুলো অবশ্যই খাতায় নোট আউট করে রাখবে, অবশ্যই নোট ডাউন করে রাখবে। উপচিতি বিপাক অপচিতি বিপাক অপেক্ষায় বেশি হলে জীবের কি হবে? তাহলে উপচিতি বিপাক যদি অপচিতি বিপাকের থেকে বেশি হয় তাহলে কি হবে? স্বাভাবিক জিনিস, বৃদ্ধি হবে। আর যদি উপচিতি বিপাক অপচিতি বিপাকের অপেক্ষায় কম হয় সেখানে ক্ষয় হবে, তাহলে এখানে বৃদ্ধি হবে। উপচিতি বিপাক অপচিতি বিপাক অপেক্ষায় বেশি হচ্ছে। প্রচুর এমসিকিউ আছে, আমরা ব্যাজে এইভাবেই পড়াই, প্রথমে কনসেপ্ট আলোচনা করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জায়গাগুলো বুঝিয়ে দিয়ে এমসিকিউ প্র্যাকটিস করিয়ে নেওয়া হয়, যাতে তোমাদের কোনোভাবে কোনো কোশ্চেন পরীক্ষায় না আটকায়। সেইভাবেই আমরা পড়াই, চাইলে তুমি পড়তে পারো, ডেমো ক্লাস দিচ্ছি, অবশ্যই এগুলো দেখো। এরপরে শ্বসনে জীবকোষের শুষ্ক ওজন কি হয়? শ্বসন এক প্রকারের আমি বলেছিলাম অপচিতি বিপাক, অপচিতি বিপাকে শুষ্ক ওজন হ্রাস পায় বা কমে যায়। দেখো কোশ্চেন জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে, সহজ কোশ্চেন, তাহলে হ্রাস পায়। এরপরে প্রায় কত বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল? এই কোশ্চেনটা অনেকেই কিন্তু ভুলভাল অ্যান্সার করবে। আমি একটু আগেই বলেছিলাম যে প্রায় 500 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং সেখানে কিন্তু জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল। কিন্তু এখানে অপশন দেখো কি দিয়েছি, এই জায়গায় যেহেতু বিলিয়ন দিয়ে অ্যান্সার মানে করতে বলেছে, বিলিয়ন দিয়ে অ্যান্সার করতে বলেছে, এখানে তোমাকে 4.6 বিলিয়ন, এটা দেখো 4.6, তারপরে দেখো 5.6, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 5 বিলিয়ন না বলে 4.6 বিলিয়ন বলতে পারি। তাহলে অপশন বি এটা রাইট অ্যান্সার হবে। জাস্ট কনসেপ্ট একটু ক্লিয়ার থাকলে অ্যান্সার করা যায়। প্রাণ সৃষ্টির পূর্বে পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল? প্রাণ সৃষ্টির পূর্বে অক্সিজেন কিন্তু ছিল না, তার আগে মিথেন, NH3, H2 জলীয় বাষ্প এগুলো ছিল। তাহলে CH4, NH3, H2 জলীয় বাষ্প এগুলো প্রাণ সৃষ্টির পূর্বে ছিল। কিন্তু যখন প্রাণের সৃষ্টি হয়েছে তখন কিন্তু O2 অর্থাৎ O2-র উপস্থিতির পরেই কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছে। সেখানে আমি তোমাদের বলেছিলাম প্রথমে প্রোক্যারিওটিক কোষ, তারপরে ইউক্যারিওটিক কোষের উৎপত্তি হয়েছে, এবং জীবনের উৎপত্তি হয়েছে সমুদ্রের উত্তপ্ত জলে, অর্থাৎ সমুদ্রের উত্তপ্ত জলে উৎপত্তি। দেখো স্বাভাবিক জিনিস, কমন জিনিস বলে বলে যাচ্ছি। এরপরে পৃথিবীর আদিম পরিবেশের বায়ুমণ্ডলে কি ছিল না? দেখো এখানে এইভাবেই কোশ্চেন দিয়েছে, পৃথিবীর আদিম পরিবেশের বায়ুমণ্ডলে CO2, CH2, O2, N2 গ্যাসের অস্তিত্ব ছিল না। কোশ্চেন কিন্তু এইভাবেও দিতে পারে, সেই জন্য এমসিকিউ গুলোকে আমাদের ডিটেলসে পড়তে হবে। তাহলে পৃথিবীর আদিম পরিবেশে, অর্থাৎ আদিম পরিবেশে পৃথিবীতে অক্সিজেন ছিল না, অক্সিজেন ছিল না বলেই তো প্রাণের উৎপত্তি হয়নি, তাই না? প্রাণের উৎপত্তি কেন হয়নি? অক্সিজেন ছিল না বলে।
তাহলে প্রাণের উৎপত্তি হয়নি, O2 ছিল না বলে, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী কোশ্চেনে যাব। পৃথিবীতে সর্বপ্রথম কোথায় জীবনের উৎপত্তি হয়েছে? একটু আগেই বললাম এবং কনসেপ্ট অনুযায়ী যখন বুঝিয়েছিলাম সেখানেও ডিটেলস বলেছি, সমুদ্রের উত্তপ্ত জলে। এর পরের কোশ্চেন, পৃথিবীতে জীবনের উৎপত্তি ঘটেছিল কত বিলিয়ন বছর আগে? এখানে রাইট অ্যান্সার, পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল, একটু আগেই বললাম, 500 কোটি বছর পূর্বে। কিন্তু এখানে অপশন দেখো কি দিয়েছে, পৃথিবীর উৎপত্তি হয়েছিল 500 কোটি বছর পূর্বে, কিন্তু পৃথিবীতে প্রাণের উৎপত্তি হয়েছিল, এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে 3.6 বিলিয়ন বছর আগে। 3.6 নেই, এখানে 7 আছে, 3.7 বিলিয়ন বছর আগে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছে। এই জায়গাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর পৃথিবীর উৎপত্তি হয়েছে 500 কোটি বছর আগে। এর পরের কোশ্চেন, পৃথিবীতে প্রথম এলো নগ্ন কি? পৃথিবীতে প্রথম এলো নগ্ন ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? ডিএনএ আরএনএ যুক্ত ভাইরাস, ডিএনএ যুক্ত ভাইরাস নাকি ব্যাকটেরিয়া? এটাও ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। পৃথিবীতে এলো সর্বপ্রথম নগ্ন আরএনএ যুক্ত ভাইরাস। পৃথিবীতে সর্বপ্রথম নগ্ন আরএনএ যুক্ত ভাইরাস এসেছে। এরপরে প্রাণের উৎপত্তির জন্য প্রথম যে যৌগ সৃষ্টি হয়েছে সেটার নাম কি? আমি তোমাদের একটু আগেই বললাম, প্রাণের উৎপত্তির জন্য প্রথমে প্রোটিন, তারপরে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন তারপরে নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি হয়েছে। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন, প্রাণের সৃষ্টির তত্ত্বটি প্রস্তাব করেছিলেন এই 4 জনের মধ্যে কে? প্রাণের সৃষ্টির যে তথ্য এটা করেছিলেন, এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ওপারিন। একটু আগেই বললাম, মানে যখন আলোচনা করলাম, ওপারিন তিনি বলেছিলেন আদিম পৃথিবীতে সরল যৌগগুলো থেকে ধীরে ধীরে অধিক জটিল যৌগ সৃষ্টি হচ্ছে, সেখান থেকেই কিন্তু প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে ওপারিন হবে রাইট অ্যান্সার। জীবের উদ্ভব ঘটে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি কে বলেছেন? জীবের উদ্ভব ঘটেছে পূর্ববর্তী জীব থেকে, এই সিদ্ধান্তটি কে বলেছেন? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। এইভাবেই আমরা কনসেপ্ট অনুযায়ী বোঝাচ্ছি। ইউটিউবে যেহেতু আমি এই ক্লাসটা দিচ্ছি, ডেমো ক্লাস হিসেবেই তোমরা ধরতে পারো, ডেমো ক্লাসই দিচ্ছি। আমরা কনসেপ্ট অনুযায়ী এইভাবে বুঝবো এবং চ্যাপ্টার ভিত্তিক ভাবে এইভাবে ক্লাস করব। তোমরা যদি চাও আমাদের ব্যাচে অংশগ্রহণ করে পড়তে পারো। সব থেকে কম খরচে আমরা পড়াচ্ছি, মাসে মাত্র 150 টাকা খরচ হবে। রিচার্জ, মোবাইল রিচার্জের থেকে অনেক কম। 4 মাস, এই 4 মাসের পেমেন্ট 599 টাকা করতে হবে। অ্যাডমিশন হতে হলে 599 টাকা এই নাম্বারে সরাসরি ফোনপে, গুগল পে, পেটিএম করতে পারো বা লার্নমাইল অ্যাপে গিয়ে পেমেন্ট করতে পারো। নিজের পেমেন্টের অপশন না থাকলে অন্য কাউকে দিয়েও পেমেন্ট করতে পারো। প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট অনুযায়ী তোমরা ক্লাসগুলো পাবে। অবশ্যই ক্লাসে জয়েন করো। প্রচুর স্টুডেন্ট এখান থেকে কিন্তু সরকারি কলেজে চান্স পায় প্রত্যেক বছর, যারা প্রথম থেকেই প্রিপারেশন নেয়। প্রথম থেকেই প্রিপারেশন সঠিকভাবে নাও, আশা করি একটা ভালো স্কোর তোমরা করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস আমি এখানেই শেষ করছি। এইভাবে আমরা কন্টিনিউ ক্লাসগুলো করব। ক্লাসগুলো অবশ্যই দেখো, ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটি করে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো। এর আগের ক্লাসগুলো যেগুলো দিয়েছি, ইংলিশ থেকেও ক্লাস দেওয়া হয়েছে, জেনারেল নলেজ থেকে, ভৌত বিজ্ঞান থেকে, ম্যাথ থেকে, রিজনিং থেকে, সমস্ত সাবজেক্টের ক্লাস তোমরা প্লেলিস্টে পাবে। অবশ্যই প্লেলিস্টগুলোতে দেখো, প্রচুর ক্লাস পরপর দেওয়া হয়েছে এবং প্লেলিস্ট আমি পরপর সাজিয়েও দিচ্ছি এবছর, অর্থাৎ 2025-এর জন্য। অবশ্যই সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার পড়তে থাকো।